সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশালে। আমি আছি মেসবাহুজ্জামান আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন আমরা প্রতি রোববারই এই প্রোগ্রামটি করে থাকি। ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করি। যথারীতি আজকে আমাদের যে সাবজেক্টটি তৈরি করেছি বা আমরা আজকে ডিসকাশন করব, সেটি হচ্ছে হ্যাপি বার্থডে আমেরিকা এবং টিপস ফর দি সিটিজেনশিপ প্রক্রিয়া যেগুলো থাকবে এগুলি নিয়ে করব। আর দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং আপনারা আশা করি আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা ইউটিউবে সংযুক্ত হবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হতে চান তাদের জন্য নাম্বারটি দেওয়া থাকে স্ক্রিনে 6463079828। এই নাম্বারে অবশ্যই আপনারা সংযুক্ত হবেন। আর আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, আপনাদের প্রশ্নগুলো সঠিকভাবে বোঝার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। আর আমাদের যারা প্যানেলে থাকবেন আজকে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনারা জানেন উনি সবসময় থাকেন। অ্যাটর্নি সুরাইয়া ওয়েলকাম। পাশে আছেন আমাদের গেহি অ্যাসোসিয়েটসের কর্মকর্তা ম্যানেজার নিকি, রিয়াদ। আপনাদের দুজনকেই জানাচ্ছি স্বাগতম। আর আপনাদেরকে দুজনকেই জানাচ্ছি, যদিও দেরি হয়ে গেছে তারপরও ঈদ মুবারক। নতুন এই ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমরা জানি 2 দিন পরেই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। এটা হয়তো বা 248 বা 247তম হবে যদি আমরা দেখি। আশা করি এই ইন্ডিপেন্ডেন্স ডেতে যারা যেখানে আছেন দূরপ্রান্ত থেকে আমরা আমেরিকান হিসাবে আমরা অবশ্যই সেলিব্রেট করব, ফায়ার ওয়ার্কস দেখব। এটাই আমাদের সবসময় আমরা প্রতি বছরই আমরা করে থাকি। এবং যারা দূর দূরান্ত থেকে আমরা জানি যে পর্যটকরা এখানে আসেন নিউ ইয়র্কে এই বিশাল ফায়ার ওয়ার্কস দেখার জন্য। এবং বিভিন্ন অঞ্চলে, নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চলে এই ফায়ার ওয়ার্কস দেখা যায়, আপনারা সবাই জানেন। আর আজকে এই যে হ্যাপি বার্থডে আমেরিকা এই জন্যই বললাম যে আজকে এই 2 দিন পরেই আমাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। এবং আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি তারা বলছেন যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। টিপস দেওয়া হবে আমেরিকান সিটিজেনশিপ প্রক্রিয়া যে পরীক্ষাগুলো হয় তাদের মধ্যে আমরা টিপসগুলো আমরা অন্তর্ভুক্ত করব। এবং অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি তারা অবশ্যই তাদের মূল্যবান তথ্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি, রিয়াদের সঙ্গে সংযুক্ত হব। আর আরেকটি কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ঈদ মুবারক সবাইকে। যদিও ঈদের পরে এই প্রথম প্রোগ্রাম, তারপরও দেরি হলেও আমরা সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আশা করি যে যখন আছেন পরিবার পরিজন নিয়ে আপনারা খুব সুন্দর মজা করে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন, কুরবানি দিয়েছেন। তো আপনারা আশা করি এনজয় করেছেন আপনাদের ঈদটা। সো অ্যাটর্নি সুরাইয়া রহমান, আই ওয়াজ জাস্ট শেয়ারিং উইথ আওয়ার ভিউয়ার্স দ্যাট আমরা আজকে যে বিষয় নিয়ে হ্যাপি বার্থডে আমেরিকা অ্যালং উইথ দ্য টিপস ফর সিটিজেনশিপ. So it's a very important tool for the examinees, actually the interviewees যারা পরীক্ষা দিবে বা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা বিশাল একটা উল্লেখযোগ্য দিক হবে আজকে আপনার তথ্যের মাধ্যমে। এবং আপনারা দুজন মিলে আমাকে শেয়ার করবেন যাতে দর্শক সুবিধা পায়। আজকে এই যে বিষয়টা আপনারা চুজ করেছেন, টিপস ফর দ্য সিটিজেনশিপ, সো হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস এবং কি আছে আমাদের মধ্যে আজকে এই এক্সাইটিং কোনো কিছু আছে কিনা? Sure. So there's Eid Mubarak to everyone. Thank you for having us on the show as always. So there's, I'm sure everyone knows about the general requirements for citizenship. So we want to talk today about the common reasons that we see for denial and how to avoid those. So, before we've talked about the test and how to get an exemption for the test. So today we'll talk a little bit about the common reasons we see cases get denied. Oh, okay. So আজকে সুরাইয়া যেটা বললেন যে মেজরিটি পার্ট যখন কেসগুলো ডিনায়াল হয়ে যায় বা ইন্টারভিউতে আপনারা উত্তীর্ণ হতে পারেন না, কি মেজর রিজন যেগুলো থাকে ওইগুলো কীভাবে উই ক্যান ওভারকাম দ্যাট সিচুয়েশন, সেটাই অ্যাটর্নি সুরাইয়া বললেন। নিকি, আপনি কি বলছেন? জি ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর
হ্যাপি বার্থডে আমেরিকা বলে মিস সুরাইয়া অনুষ্ঠান আজকে শুরু করলেন, কারণ আজকে আমরা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব এবং এটা খুবই একটা আনন্দদায়ক আনন্দের বিষয়। সিটিজেনশিপ পেতে সবাই খুব পছন্দ করেন। তো আজকে আমরা আলোচনা করব যে সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাদের আসলে কি কি জিনিসগুলো জানা দরকার, আর কি কি জিনিসগুলোর কারণে অনেকে সিটিজেনশিপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। তো দর্শক আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ধন্যবাদ সুরাইয়া। So what are the major people are failing in that part? Which areas are significant to overcome? So in our community, unfortunately, the main reason for the denial is because they don't pass the test, or they don't practice the questions, or they don't know how to read and write, which, as we discussed before, there's automatic exemptions based on if you're age 55 and you had your green card for at least 15 years, or you are age 60 and you've had your green card for 20 years. So the first level, you still have to take the test, but you are eligible for taking it in your own native language. So it's possible that you can take the test in the Bangla language if you're 55 years old and had your green card for at least 15 years. If you're 60 years old and you've had your green card for at least 20 years, then it may be possible that you don't have to take the test at all. It's determined on a case-by-case basis. দর্শক, যেটা অ্যাটর্নি সুরাইয়া বলছিলেন যে এই সিটিজেনশিপের ক্ষেত্রে দেখা যায় অনেকে রাইটিং এবং স্পিকিংয়ের এই প্রবলেমটা হচ্ছে বেশি, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল যেটা আমরাকে বলি। আর দ্বিতীয়ত যেটা উনি বলতে চাচ্ছিলেন সেটা হলো যে একটা সুযোগ আছে যাদের বয়স 55 ইয়ার্স, মানে 55 বছর প্লাস তারা গ্রিন কার্ড নিয়ে 15 বছর যাবৎ আছেন, তাদের জন্য একটা সুবিধা যেটা হচ্ছে তারা তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা দিতে পারেন, দ্যাট ইজ বাংলাতে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আরেকটি যেটা বললেন যে 65 ইয়ার্স যাদের বয়স 65 বছরের ঊর্ধ্ব, তারা আর যদি তারা গ্রিন কার্ড নিয়ে প্রায় 20 বছর যাবৎ এখানে অবস্থান করেন, সেই ক্ষেত্রে তাদের বোধহয় পরীক্ষাটা ওয়েভ করা যেতে পারে, টেস্টের কোনো প্রয়োজন হয় না মনে হয়, সেটাই উনি রেফার করছিলেন। তো আশা করি আপনারা আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে দেখবেন। প্রথম হচ্ছে যে 55 ইয়ার্স হলে আপনার আর 15 বছর যদি আপনার গ্রিন কার্ডের মেয়াদ থাকে, আপনার অবস্থান থাকে এখানে, আপনি গ্রিন কার্ড নিয়ে 15 ইয়ার্স আছেন, তো এটা একটা সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে আপনি আপনার মাতৃভাষায় এই সিটিজেনশিপের এক্সামটা দিতে পারবেন বা এপিআর করতে পারবেন। আর আরেকটা অপশন যেটা অ্যাটর্নি সুরাইয়া বলছিলেন সেটা হচ্ছে 65 ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাবাভ। তো যারা এই গ্রিন কার্ড নিয়ে প্রায় 20 বছর যাবত তারা এখানে অবস্থান করছেন, তাদের জন্য হচ্ছে এই পুরো এক্সামটাই তাদের জন্য ওয়েভ করা যাবে, তাদের কোনো পরীক্ষাই লাগবে না হয়তোবা। এটা একটা দারুণ সুযোগ আমার মনে হয়। যারা আমাদের দর্শকরা আছেন বা যারা দেখছেন এই মুহূর্তে আমাকে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য এটা সুখবর। নিকি, আমি যে বলছিলাম আমাদেরকে যে 55 ইয়ার্স ওল্ড এবং তাদের 15 বছর এখানে অবস্থান আছে গ্রিন কার্ড নিয়ে, তারা তাদের মাতৃভাষায় তথা বাংলাতে তারা পরীক্ষাটা দিতে পারবে, এই একটা বিশাল সুযোগ। আর দ্বিতীয়ত এটা সুরাইয়া রহমান বলছিলেন, আনফর্চুনেটলি আমরা সুরাইয়ের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার আমরা চেষ্টা করছি 65 ওল্ড যারা এবং যাদের অবস্থানটা 20 বছরের মতো হয়ে গেছে গ্রিন কার্ড নিয়ে, তারা বোধহয় এই এক্সামটাই টোটালি এটা ওয়েভ করার একটা সুযোগ আছে। কি বলেন নিকি? যে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে বিশেষত যেই কারণে ওনারা সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করতে পারছেন না, সেটার মেইন কারণ হচ্ছে ইংরেজি পড়তে লিখতে, অথবা ওরা যে কথাগুলো বলে সেই কথাগুলো বুঝতে। তার মানে কনভারসেশন, রিডিং, রাইটিং, লিসেনিং, এই কয়টা জিনিসে আমাদের বাঙালি কমিউনিটি ইংলিশে পারদর্শী নয় বলেই এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করে আসতে পারছে না। আর অ্যাটর্নি সুরাইয়া একটা ভালো খবর দিয়েছেন, এটা একটু সিনিয়রদের জন্য, যারা 55 বছর বয়স কিন্তু 15 বছর ধরে আমেরিকায় এক নাগারে আছেন,
তাদের জন্য ইংলিশে টেস্ট দিতে হবে না, ওনারা বাংলাতেই পরীক্ষাটা দিতে পারবেন। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার বয়স যদি 60 ইয়ার্স ওল্ড হয়ে থাকে এবং আপনি যদি এখানে এক নাগাড়ে 20 বছর 20 ইয়ার্স ধরে থাকেন, তাহলে এই টেস্টগুলোই আপনাকে আর দিতে হবে না, মাফ হয়ে যাবে। নিকি আমার মনে হয় সুরাইয়া বলছেন 65 ইয়ার্স, নাকি আমি ভুল বলছি? 60 and up, 60 and above. ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা কথা যেটা, থ্যাংক ইউ সুরাইয়া, উই গট ইউ ব্যাক। আমি যেটা দেখলাম যে এখানে এই নিয়ে আমরা এর আগেও আমরা অ্যাটর্নি গেহির সঙ্গে আমরা এই ব্যাপারে আলাপ করছিলাম। সো এটা তো হলো সিনিয়রদের বেলা, তাই না? আচ্ছা, যারা লেস দেন 50 ইয়ার্স বা লেস দেন 55 ইয়ার্স আছেন, তাদের বেলা কি কোনো ধরনের কোনো অপশন কি আছে? Yes. So if they have any kind of mental issue, for example, if they had an accident where they suffered a traumatic brain injury, let's say they got into a car accident and something happened that affected their cognitive ability, then they can get, anyone of any age can get the medical waiver. So that might be an option for them. Okay. That's you're telling in the case of any severe illness or kind of like a disorder or something which he or she cannot communicate for that reason, so they can tara hoyto ba sei jonno ekta waiver power, there is a possibility, right? And it has to be, আমি শিওর যে এটার জন্য একটা প্রস্তুতি বা একটা প্রণালী আছে বা ফর্ম টর্ম বুঝায় ফিল আপ করতে হবে বা এই ধরনের কিছু একটা আছে, তাই না? নিকি আপা, আপনি একটু বলবেন? জি, মিস সুরিয়া যেটা বললেন যে 55 বছরের নিচে হলে অথবা যে কোনো বয়সের কারো যদি কোনো ট্রমেটিক ব্রেন ইনজুরি হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কোনো কারণে কগনিটিভ এবিলিটি বলতে বোঝায় আপনার মেমোরিতে প্রবলেম হচ্ছে, আপনি নতুন কিছু শিখতে পারবেন না এবং আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন না, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা করে থাকি যে আপনাকে এই টেস্টটা দিতে হবে না মেডিকেল রিপোর্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা এই সুবিধাটা দিয়ে থাকি, ওরাও দিয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে 55 বছরের নিচে হলে এবং যাদের সিরিয়াস কোনো ডিসএবিলিটি আছে দুঃখজনকভাবে। জি, আচ্ছা, আর এটা সুরিয়া, এটা মেমোরি লসের ব্যাপার হতে পারে, তাই না? like in kinds of memory loss or situation like that, but is there any condition that they have to retain or they have to get a certificate from their concerned physicians? Yes, there has to be a certifying doctor, and USCIS reviews those certificates very thoroughly. They're very particular about the certificates. So if you want to go that route and you're a younger person, it's advisable to have an attorney review that certificate by the doctor to make sure that it is filled out correctly, because immigration, even if one word is not correct, they will deny the waiver. So it's very important to talk to a professional who does this every day, who sees these types of cases all the time, to review that. And one thing I want to point out that, as you said, it has to affect the cognitive ability. If you have high blood pressure, you're not going to get a waiver. High blood pressure does not affect somebody's ability to remember things. So, or diabetes, that's not going to affect somebody's ability to remember things. But if you're going through, for example, if you're going through chemotherapy, that might be a possibility that it's very difficult for you to remember things because you're actively going through chemotherapy. Well, now one more question I have. আমার দর্শকদের জন্য আমি বলছি, তো আপনাদের দুজনের কাছে আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে the doctor who is going to give the certificate, he or she, physician, they should be, do they require they should be accredited to the INS or UCs? They have to be certified by UCs, the doctors, or any doctor can give? It can be any doctor. So it's not like the doctor for the green card. Unlike the green card medical, it can be any doctor. It could be an MD or a DO. It could even be a PhD psychologist. So it's a little bit more a wider category of doctors. Oh, okay. Now, এখন যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে যে দর্শকরা তো আসলে আমাদের কাছ থেকে অনেক কিছুই আশা করে, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে এই যে একটা ইন্টারভিউ প্রসেস, সিটিজেনশিপ ইজ এ হিউজ কনসার্ন ফর এ পারসন, হি ও শি, Gehi
এই পরীক্ষা দিতে যাচ্ছেন, যাদের অগ্রিম পরীক্ষার ডেট পরে আসছে, আই নো দেয়ার আর 100+ questions or something they are going through category wise, right? Out of that they might be asked question, might be asked তাদেরকে হয়তো বা এই 100টার মধ্যে থেকে 6টা 10টা 15টা জিজ্ঞেস করা হবে, and then they will be given option for writing test or oral test, whatever it is. So what is the best option? How you want to tell them? তাদেরকে আপনারা কি উপদেশ দিতে পারেন তারা কীভাবে জিনিসটাকে ক্যাটাগরাইজ করবে বা কোনটার দিকে বেশি আগে প্রাধান্য দিতে হবে? আছে না যে আমরা যেমন আমাদের মনে আছে ছোটোবেলায় আমরা যখন পরীক্ষা দিয়ে যেতাম যে ম্যাথসে সরল অঙ্ক আগে করবা না, ওটা অনেক ঝামেলা, আগে যেগুলো সহজ এইটাই সেরে ফেলো। সো ম্যাথস আর লাইক দ্যাট, রাইট? সো অ্যালজেব্রা, ম্যাথস, trigonometry, all these those tough issues we go later. The easiest one we serve first. In that case, এই পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কি টিপ্পণী, আমরা বাংলা যেটাকে বলি টিপ্পণী, সেই টিপ্পণীটা কী হতে পারে? তাদেরকে কি বলা যায় যে আগে এই বিষয়গুলোতে আপনারা গুরুত্ব দিন? সো হোয়াট কাইন্ড অফ সাজেশন ইউ মাইট হ্যাভ? So fortunately, the test is a very closed test. It's not that they can ask you any question about U.S. history. There's a set number, 100 questions. They can only ask you from those 100 questions. You have 10 chances. You have to get 6 out of 10 correctly. So the first step, go on YouTube, search for citizenship tests. When you're on the train, when you're on the bus, when you're driving in the car, just hit play and just let it play from the time you apply. By the time you get your interview, which now we're seeing our clients get interviews within 3, 4, 5 months, the processing time has decreased a lot. So by the time your interview comes up, then you'll be ready. Okay, thank you. আর আরও কিছু যেটা জানার ইচ্ছে ছিল সেটা দর্শকদের, আমি যে প্রশ্নগুলো করছি দর্শকদের সুবিধার স্বার্থে আমি এই অনেকেই জিজ্ঞেস করে যে ভাই খুব ভয় লাগতেছে, আই এম ভেরি স্কেয়ার্ড, হোয়াট দে উইল আস্ক, আই ডোন্ট নো, ইটস এ সিমিলার থিং। মিড এজে আছে যারা বা একটু বয়স্ক যারা আছে বা যারা প্রস্তুতি দিচ্ছে তারা একটু ভয়ে থাকে, মানে ভীত থাকে সবসময় যে আমি কি আদৌ পাস করবো। আই ফিল লাইক এভরিবডি ইজ ইন এ সিচুয়েশন, ফিল লাইক দ্যাট শুড আই ক্যান আই ফেস দিম প্রপারলি or I will be bounce back or something like that, So to give them, to enhance them their capacity or to give them a boost or to give them a real, hype to appear in the exam, what are the, we should advise them not to get scared, be normal, just proper attitude, follow the instruction of the officer, something like that? I'll let Nikki take this one. Okay. Thank you, Suryia. তো আসলে অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে যারা আপনারা ইংলিশ পারেন এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এত ভীত হওয়ার কিছু নেই, কারণ ওরা আপনাকে একদম যা ইচ্ছে তা জিজ্ঞেস করবে না। এটা একদম নির্দিষ্ট পরিমাণ 100টা কোশ্চেন আছে, কোশ্চেন সেট আছে। এই 100টা কোশ্চেনের থেকেই আপনাকে 10টি কোশ্চেন করা হবে এবং 10টির মধ্যে আপনি যদি 6টি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলেই আপনি পাস করে যাবেন। এখন এই 100টি কোশ্চেন আপনাকে একটু ভালো করে রিভিউ করতে হবে। বারবার স্কুলে যেমন আমরা পড়াশোনা করতাম, মুখস্থ করতাম, সেরকমই একদম সেরকম আপনাকে এই 100টি প্রশ্নের উত্তরগুলো আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনি একটা প্র্যাকটিস করতে পারেন। আপনি মনে করেন সাবওয়ে করে যাচ্ছেন, তখন আপনি এটা প্র্যাকটিস করতে পারেন, বাসে বসে প্র্যাকটিস করতে পারেন, ইন্টারভিউর আগে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। আর মিস সুরাইয়া বললেন যে ইউটিউবে এই ধরনের অনেক টিপস পাবেন, এগুলো আপনি যদি দেখেন এবং এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আপনি অবশ্যই পাস করবেন। But is it 100% sure that they are not going to ask beyond that 100 questions? For the civics portion, so there's different components. So you have the civics portion, you have the reading portion. For the reading portion, you have 3 chances. Okay. So I think আমরা আজকে একটু আমরা দুঃখিত, আমরা মনে আবার একটু লস করে ফেলেছি যুক্তটা। আমাদের সঙ্গে অ্যাটর্নি সুরাইয়া এবং নিকির যে সংযুক্তটা আমরা হারিয়ে ফেলেছি মনে হয়।
আশা করি আমরা আবারই ফিরে পাবো। আজকে হয়তো বা কোন যান্ত্রিক ত্রুটির জন্য হতে পারে, আমি জানি না, তো সাধারণত এরকম কখনোই হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে দর্শক আমাদের সঙ্গে বিয়ার করবেন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। যারা বলছিলেন অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি, রিয়াদ, যে আপনাদের ভয় ভীতির কোনো কারণ নেই, এই 100টা প্রশ্নের ভিতরেই আপনাদেরকে প্রশ্ন করবেন। হ্যাঁ, এখানে দুইটা পার্ট আছে, একটা সিভিক পার্ট আছে যেটা ভৌগোলিক অবস্থান, সেটা নিয়ে প্রশ্ন করা হয়। আরেকটা হচ্ছে যেটা রিডিং বা লিখিত দিয়ে দেবে, আপনাকে বলবে কিছু একটা লিখতে, তাও এটা শর্ট ফর্মে লিখতে বলবে, এত বড় কাহিনী লিখতে বলবে না, আপনাদেরকে এত শর্ট একটা কিছু লিখতে দিবে। বা আপনাদেরকে সিভিক্স থেকে যেগুলো ভৌগোলিক বা অন্যান্য যেগুলো হিস্টোরিক্যাল ইস্যুগুলো আছে, হয়তো আপনাদের সেগুলো থেকে প্রশ্ন করতে পারবে। সো ফ্রম দ্য কোয়েশ্চেন সাইড আপনারা বলছেন 10টা প্রশ্ন করবে ম্যাক্সিমাম, আর ভৌগোলিক থেকেও করবে, আবার লিখিতও দিতে পারে, তাই না? Yes, and then there's also a writing portion, which I don't know, I was disconnected for some time, but you'll have a chance to write one sentence, and you have three chances, so you have to complete one sentence in writing. The trickiest part is the English understanding, because that depends on officer to officer. For example, one officer might ask you just the security questions. They might ask you, are you part of the communist organization? And then the person answers no. And then they will ask you, what is a communist organization? So you should be prepared with at least what is on the application. They should at least understand what are they asking on the application itself. Yeah. In the questionnaire, I think I remember I saw there was some clause, were you involved in this group or something like that. Under that section, they have like few organization names. Were you be involved in this group or that group, and then you have to answer yes or no on the right side on the questionnaire. I saw that, but most of the people, as Suryia and Nikki, Riad referred, যে আমরা খুবই দুর্বল, অনেক সময় আমরা নার্ভাসের জন্য অনেক সময় আমরা অনেক কিছু ট্র্যাক হারিয়ে ফেলি। হয়তো অফিসার যে কথাগুলো বলছেন আমরা ওদিকে অ্যাটেনশন দিচ্ছি না, বিকজ আই এম নার্ভাস। হাউ ক্যান আই গিভ অ্যাটেনশন, বিকজ আই এম ফিক্সিং মাই সেলফ right now. I am not fixing my officer. Let me finish my side first, then I will listen. So এইগুলো করতে যে অনেক সময় মানুষের মধ্যে একটু দূরত্ব বিল্ড আপ হয়, যে গ্যাপটা তৈরি হয়, তখন তারা সঠিক উত্তরটা দিতে পারেন না। আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই একটু সুরাইয়া, ডিউরিং দ্য ইন্টারভিউ সেশন, is they are allowed to take any of their siblings, or they have to take only by the registered interpreter or registered certified attorneys or something like that, or they are able to let's say I am going, can I take my wife with me or my son or my daughter? No, only the attorney can go in the room. Once the officer determines if the person is eligible for an interpreter, depending on office to office, in New York, they will allow like a family member to come in for interpretation. In a different state, maybe in California or somewhere else, maybe they might they have their own interpreter that they might call on the phone that's going to interpret over the phone. So each office does the interpretation differently. So if someone takes his son or his brother or sister or any siblings just to interpret on her behalf, do you think the officer would allow him? No, not until the officer determines that this person is eligible for interpreter. So otherwise, only the attorney, someone such as myself, can go into the interview with the applicant. Oh, so you can do both the interpretation and the other legal part also, right? If the officer determines that the person is eligible for it. Not everybody can get an interpreter. But what about the attorneys? Attorney can go, no? The attorney can always go. Okay. That's what I'm telling you. Yeah. Attorneys are welcome, right? Yes. Okay. Now, I have on the phone there is a caller. He's waiting, he or she. Let's see what is her question, probably related to this, and let's hear it. কে আছেন আমাদের সঙ্গে দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি বলেন ভাইয়া। আমার মিসেসের বয়স হলো 56।
আচ্ছা, সে 15 বছরের উপরে এই দেশে আছে। জি, আমরা সবাই সিটিজেন হয়ে গেছি, আমি 14 সালে হয়েছি, আমার ছেলে মেয়েরও হয়ে গেছে, জি জি, কিন্তু সে হইতে পারে না, সে ঘাবড়ে যায় ইয়ের সময়। এবং এখন কি যদি ইন্টারভিউয়ের সময় কোনো অ্যাটর্নি সাথে করে নিয়ে যায়, সেটা এলাও করবে কিনা? দর্শক ভাই একটু ওয়েট করেন, আমি অ্যাটর্নি সুরাইয়া, হি ইজ আস্কিং দ্যাট হিজ ওয়াইফ is 56 plus the age, and she is here for the last 15 years. She has been to the interview and she didn't pass because of her nervousness. Now he's asking if he process and if he takes an attorney, would they allow? Yeah, so attorney সব সময় যেতে পারে ইন্টারভিউ মধ্যে, আর আপনার ওয়াইফ আমার মনে হয় অটোমেটিক এক্সাম্পশন পাবে, সো নিজি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, সো দ্য টেস্ট উইল বি ইন বাংলা। ওকে ভাইয়া, উনি বলছেন অ্যাটর্নি সুরাইয়ার কথা বললাম, যেটা বুঝতে পারলাম, আমি নিকির কাছেও পড়ে যাচ্ছি, আবার বলবে উনি। আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যেহেতু আপনার ওয়াইফের বয়স 56 বছর অতিরিক্ত হয়ে গেছে এবং 15 বছর যাবৎ এখানে আছেন এই গ্রিন কার্ড নিয়ে, সুতরাং ওনার জন্য বাংলায় পরীক্ষা দেওয়া একটা ব্যবস্থা থাকতে পারে, উনি বাংলায় পরীক্ষা দিতে পারবেন, আর আপনি অ্যাটর্নিও নিয়ে যেতে পারেন। নিকি রিয়াদ একটু যদি বলতেন ওনাকে। জি হ্যাঁ, উনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা আমরা বলেছিলাম যে প্রথম যে একটা ইয়ে ছিল যে পয়েন্ট, যে যাদের বয়স 55 বছর বয়স এবং 15 বছর ধরে এই দেশে আছেন তাদের ইংলিশ টেস্ট দিতে হবে না, কিন্তু সেই টেস্টটা ওনারা বাংলায় দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্ত্রী, আপনি এই পয়েন্টে কমফোর্টেবল ফিল করবেন, আপনি বাংলায় পরীক্ষাটা দিতে পারবেন, কিন্তু প্রশ্নগুলো আপনাকে বাংলায় শিখে নিতে হবে এবং আপনাকে ইন্টারপ্রিটারের মাধ্যমে আপনাকে প্রশ্নগুলা বাংলায় করা হবে। আর আপনি যদি কোনো অ্যাটর্নি নিয়ে যান, অ্যাটর্নি অবশ্যই সব সময় আপনার সাথে থাকতে পারবে এবং বাংলা প্রশ্নগুলো আপনাকে বাংলায় করা হবে। ধন্যবাদ। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে পেয়েছেন, আমরা চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য। আশা করি আপনার মিসেসকে বলবেন ঘাবড়ানোর কিছু নেই এবং বাংলায় পরীক্ষা তো ওনার সুযোগ আছে। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। আমি জামাইকা থেকে মিস্টার আক্তার মাসুমা বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল সিটিজেনশিপ সম্পর্কে। জি। তো আমার প্রশ্নটা হলো যে আমার ভাই এইখানে আসতে হলো H1B ভিসায়, তারপরে সেই কোম্পানি ওর সাথে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে যায় নাই, অনেক প্রতারণা করছে। তারপরে উনি হলো H1 ভিসা থেকে টি ভিসায় উনি হলো ওয়ার্ক পারমিট পাইছে। তো ওয়ার্ক পারমিটের পরে ওনার গ্রিন কার্ড এসে এখন ওনার সিটিজেনশিপ ইন্টারভিউ ডেট আসছে 5 বছর পরে। তো এখন প্রশ্নটা হলো যে যদি অফিসার প্রশ্ন করে যে হাউ ডু ইউ কাম ইন দিস কান্ট্রি, মানে ভিসাটা কি, ভিসা কিভাবে সে গ্রিন কার্ডটা পাইছে, বা অ্যান্সারটা কি হবে সেখানে? Suryia, did you understand her question? Yes. So, অবশ্যই whatever happened or সত্যি বলতে হবে. He was in H1B status, then the company has betrayed or whatever it is, then he went to the POT visa, he obtained his green card. Now after 5 years he got his citizenship exam. So what will be the answer for him if they ask this question relevant to this? It's exactly what the caller explained. Whatever happened is the answer. Okay. তো আপা নিকি রিয়াদ বলেন তো একটু। জি, আমি যেটা বলে দিই, আপনি যে প্রশ্নটা করেছেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন ইমিগ্রেশনের সামনে যাবেন সব সময় আপনাকে সত্যি কথা বলতে হবে, রাইট? কারণ ওদের কাছে সমস্ত রেকর্ড আছে। আপনি হয়তো মনে করছেন আপনার কোনো কিছু, ওরা কিছু খবর হয়তো ওরা জানে না, কিন্তু ওদের কাছে কিন্তু আপনার সমস্ত রেকর্ড আছে। সেই জন্য সব সময় যদি আপনি সত্যি কথা বলেন, তাহলে কোনো কিছু যদি হয়ে থাকে, মনে করেন যেটা কিছু একটা, ওরা সেটা মাফ করে দিবে, কারণ আপনি সত্যি কথা বলছেন। আর আপনার ভাই যেহেতু গ্রিন কার্ড পেয়ে গেছে, নিশ্চয়ই উনি কোনো একটা সত্য অনেস্ট একটা পথে গ্রিন কার্ড পেয়েছেন। সো আপনাকে সত্যি কথা বলতেই হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি, দর্শক আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসছি।
দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিরে আসলাম বিরতি থেকে। যে কথাগুলো আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, সিটিজেনশিপ এক্সাম নিয়ে। তো সুরাইয়া এবং নিকি অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা চুজ করেছি এবং দিস ইজ ভেরি এক্সাইটিং ফর দ্য ভিউয়ার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমার মনে হয়। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো। জি বলেন না ভাইয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমার একটা প্রশ্ন ছিল। জি। এটা হচ্ছে যে আমার এক বড় ভাই, উনি ভিজিট ভিসায় এসেছেন 2 মাস হলো, সাথে ওনার ওয়াইফ এবং 12 বছরের একটা বাচ্চা। তো ওনারা সাধারণের জন্য যখন রেডি করছিলেন, তো ঠিক এই মুহূর্তেই গত সপ্তাহে ওনার ওয়াইফ এই নিউ ইয়র্ক সিটিতে মারা যান এবং এখানেই ওনাকে দাফন করা হয়। মানে খুবই দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক একটা ঘটনা। তো এবং ছেলেকে উনি এখানে স্কুলে ভর্তি করে দিয়েছে, যেটা প্রায় 15-20 দিন হলো আর কি। এখন উনি বাংলাদেশে যেতে চাচ্ছেন যে ওনার কিছু বিষয়াদি আছে এবং উনি 5-6 মাস পরে এখানে ব্যাক করতে চাচ্ছেন। তো ওনার কি ব্যাক করার সময় কি কোনো সমস্যা হবে, যেহেতু টুরিস্ট ভিসা বা ওয়াইফ এখানে মারা গেছেন, দাখিল হয়েছে এবং সাথে 12 বছর এখানে স্কুলে ভর্তিও করে দিয়েছে, কিন্তু অ্যাসাইলাম ইসের জন্য ওনার পেপার রেডি করছে, ওগুলো সাবমিট করেন না। তো যদি একটু বলতেন যে ওনার ব্যাক করার সময় এয়ারপোর্টে বা কোথাও কোনো সমস্যা। ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা খুবই দুঃখিত আপনার এই খবরটা শুনে যে ওনার ওয়াইফের ইন্তেকাল হয়েছে। আমরা আল্লাহ ওনাকে বেঁচে করুক। আর দ্বিতীয় কথা, ওনার বাচ্চাটাকে এখানে স্কুলে ভর্তি করেছেন, সেটাও একটা বিষয়। এবং আপনি জানতে চাচ্ছেন যে উনি যে দেশে যান ওনার কাগজপত্র এগুলো নিয়ে আসার জন্য বা যেগুলা ডকুমেন্টেশন ব্যাপারটা আসার সময় ওনার কোনো সমস্যা হবে কি না। আর যেহেতু উনি ভিজিট ভিসাতে আসছেন, জানি না এটা ভিসা ক্যাটাগরি কি মাল্টিপল কিনা না, মাল্টিপল হয়ে হয়তো আসতে পারবেন, এটা আমি ঠিক উত্তর দিতে পারবো না সঠিক। আমি অ্যাটর্নি সুরাইয়া এবং নিকিকে দৃষ্টি আকর্ষণ করছি। সুরাইয়া, you understand the case, right? He was on a visit visa. Meanwhile, while staying here, his wife passed away, and his underage child also got admitted in the school. And meanwhile, he is processing for his asylum visa or something, and then he wants to go back to Bangladesh because he is on a traveler on a visit visa, and still visa is still valid, I believe. And while coming back, do you think he will face any problem? I don't know whether it is multiple visa or I have no idea. That's a very complex question, which should really be discussed with an attorney in private before making the next steps. There's too many issues to discuss here, but yeah, there's many issues that can come up. So I would recommend talking to an attorney about that. There are some other topics I want to discuss before our program ends. The other common reasons for denial. আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওনার যে ইস্যুটা, ভাই আপনার যে ইস্যুটা আপনি শেয়ার করলেন, সেটা হচ্ছে যে এখানে আপনার ওয়াইফ মারা গেছেন, দাফনও করেছেন, এখানে বাচ্চাটা এখানে স্কুলে ভর্তি করেছেন এবং আপনি এখন দেশে যেতে চাচ্ছেন আপনার প্রয়োজনীয়তার স্বার্থে। তো সেই ক্ষেত্রে আমার যেটা অ্যাটর্নি সুরাইয়া এই মুহূর্তে বললেন, আপনার কেসটা একটু হয়তো জটিল হতে পারে আমি জানি না, বাট আপনাকে একজন অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করার জন্য উনি সৌরভ দিচ্ছেন যে বিফোর ইউ টেক দ্য ডিসিশন, বাংলাদেশে যাওয়ার আগে আপনি একজন দক্ষ অ্যাটর্নির সঙ্গে যদি আলাপ করে যেতে পারতেন, তাহলে আপনি আরও নিশ্চিন্ত হতে পারতেন আপনার নেক্সট স্টেপটা কী করা উচিত, কীভাবে করলে ভালো হবে, সেটি আপনার জন্য মনে হয় বেটার হবে এবং এটা ভালো হবে আপনার জন্য। একটু সময় করে সুযোগ সুবিধা করে আপনি যদি কোনো একজন অ্যাটর্নির শরণাপন্ন হন, তাহলে এটা আপনার জন্যই মঙ্গল হবে এবং আপনার বাচ্চা আছে এখানে, স্কুলে ভর্তি করিয়েছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার জন্য একটা ভালো অপশন। দর্শক যারা আমাদের সঙ্গে এখনও ফোনে কথা বলতে চান বা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, ভুলবেন না যে নাম্বারটি দেওয়া আছে 646-307-9828, এই নাম্বারে আপনারা যুক্ত হতে পারেন। আর ফেসবুকেও আপনাদের অপশন আছে। আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজ facebook.com/TBN24 USA গেলেই আপনি আমাদের এখানে যেয়ে আপনি আমাদেরকে
আপনার প্রশ্ন যদি কোনো কিছু থাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে দর্শক সুদূর বাংলাদেশ থেকে বসে দেখছেন, জনাব শরীফ হিরো রেটিং দ্য ওয়াচিং ফ্রম বাংলাদেশ, অ্যান্ড আরও অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে। আপনাদের যদি কোনো তথ্য জানার ইচ্ছে থাকে বা প্রশ্ন করতে চান, আপনারা ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আমরা সবসময় TBN 24 আপনাদের সেবায় নিয়োজিত। এবং অ্যাটর্নি সুরাইয়া, you were telling something about the another important issue that you want to share before we end up the show. Yeah, so the tests are just one of the reasons that we see common reason for denial, but the other main reasons we see for denial is failure to produce proof that the person is paying child support, because that is required to get citizenship. Yes. You have to make sure you're current on your child support. You have to make sure you're current on your taxes. That doesn't mean, you can have a payment plan, that's fine, but you can't be in default with the IRS or the local. If you have state taxes, for example, in New York, you have to make sure you're current on your taxes. And finally, the last reason that we see is if there's some kind of uncommon history that the person has in their immigration history or their criminal history. Sometimes they'll have an arrest that is kind of questionable, or they'll have maybe some prior applications. Maybe they have different names or different dates of birth, which is pretty common in our community. And that causes, and then the person is not truthful at the interview. So then that causes issues later on, or maybe there was just a misunderstanding. So some of those cases, some of those denials can be remedied by a mandamus. I'm sorry, it's not a mandamus. It's a specific type of lawsuit for citizenship denials, similar to a mandamus in that it's filed in federal court. So that is something that we do. There aren't that many lawyers who do that type of work. So we do that type of work. We fight cases in federal court, especially related to citizenship denials. So that's something to keep in mind. থ্যাংক ইউ। নিকি, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, আপনি সংক্ষিপ্ত আকারে যদি একটু বর্ণনা দিতেন। থ্যাংক ইউ। অ্যাটর্নি সুরাইয়া খুব সুন্দরভাবে আজকে বলে দিলেন আরো কি কারণে আপনার ডিনাই হতে পারে আপনার সিটিজেনশিপ। এক নম্বর হচ্ছে আপনার যদি ট্যাক্সে আপনি নিয়মিত না থাকেন, আপনার যদি কোনো ট্যাক্স বাকি থাকে সেই জিনিসটা, সেই ক্ষেত্রে অ্যাটর্নি সুরাইয়া বললেন আপনার যদি ট্যাক্স বাকি থাকে সেই ক্ষেত্রে আপনি IRS এর সাথে যোগাযোগ করে একটা পেমেন্ট প্ল্যান করে নিতে পারেন। আরেকটা কথা উনি বললেন, যদি যাদের চাইল্ড সাপোর্ট ডিভোর্স হয়ে গেছে, এখন আপনাকে চাইল্ড সাপোর্ট দিতে হবে এবং আপনি চাইল্ড সাপোর্ট দেওয়ার ব্যাপারে রেগুলার না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সিটিজেনশিপ হবে না। সেই জন্য আপনাকে এই ক্ষেত্রেও খুবই রেগুলার হতে হবে। আর সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইল্ড সাপোর্ট ব্যুরোর সাথে একটা পেমেন্ট প্ল্যান্টে চলে যেতে পারেন। আরেকটা কথা উনি বললেন যে কারো যদি কোনো রকমের ক্রাইম থাকে, অবশ্যই সেই ক্রাইমগুলোর ব্যাপারে আপনাকে বলতে হবে সামনাসামনি এই ঘটনাগুলো ঘটেছিল এবং এইভাবে জিনিসগুলো মিটমাট হয়ে গেছে, ডিসপোজ হয়ে গেছে। আর আরেকটা কথা যেটা বললেন যে বাঙালিদের মধ্যে আমাদের ডেট অফ বার্থ নিয়ে খুব ঝামেলা থাকে, আমরা একবার এক এক রকমের ডেট অফ বার্থ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনাকে খুব সামনাসামনি বলতে হবে আমার ওইখানে এই কারণে ওখানে একটা ভিন্ন ডেট অফ আছে, এখন এইটা ডেট অফ বার্থ, সব কিছু আপনাকে তার মানে খোলাখুলিভাবে এবং ট্রুথফুলি সত্য কথা বলে আপনি ওখান থেকে ভালোভাবে আপনি সিটিজেনশিপ নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে কথাগুলো বলেছেন। আসলে অনেস্টির কোনো বিকল্প নেই। আপনাকে ইউ হ্যাভ টু বি অনেস্ট while you are facing an interview, especially with the UCs or INS, they are very strict on this. তো আপনাকে যত আরেকটু সময় দেন, আমি অ্যাটর্নি সুরাইয়া একটা সুন্দর কথা বলেছেন, যদি ওরা এইভাবে ডিনাই করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ল অফিস খুব দক্ষভাবে গভর্নমেন্টকে সু করার মাধ্যমে, যেটা উনি বলেছেন ম্যান্ডেমাস নয় কিন্তু ম্যান্ডেমাসের মতোই গভর্নমেন্টকে সু করে আপনার সিটিজেনশিপ আদায় করার দক্ষতাটা আমাদের ল অফিসের আছে, যেটা অনেক ল অফিসের নেই। ধন্যবাদ, 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 ধন্যবাদ। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আগামী অনুষ্ঠানের অগ্রিম আপনাদেরকে দাওয়াত রইল, অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে। এবং অ্যাটর্নি সুরাইয়া and অ্যাটর্নি Nikki, Riad, so nice of you guys always, and until next week, see you and all the best wishes and enjoy your our Independence Day
4th July. Thank you so much. Have a blessed evening, late in the evening. Thank you so much. দর্শক যারা আমার সঙ্গে ছিলেন দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। আমার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।